আচ্ছা, একটা বিধানসভা কেন্দ্র। শুধু একটা কেন্দ্র কি গোটা রাজ্যের রাজনীতির হাওয়া কোন দিকে বইছে তার ইঙ্গিত দিতে পারে? আসুন, আজ আমরা ধূপগুড়ির গভীরে ডুব দেব। দেখব কিভাবে তথ্যকে কাজে লাগিয়ে শাসন ব্যবস্থা ওখানকার মানুষের জীবনযাত্রার ছবিটাই হয়তো পাল্টে দিতে পারে। দেখুন, আমাদের উদ্দেশ্য কিন্তু কোনো নির্দিষ্ট দলকে সমর্থন করা নয়। আমাদের কাজ হল তথ্যের ওপর ভিত্তি করে একটা কার্যকরী শাসনের মডেল বা রূপরেখা তৈরি করা। তো এই বিশ্লেষণে আমরা ঠিক কি দেখব? একদম গোড়া থেকে শুরু করব, মানে ধূপগুড়ির মাটির আসল ছবিটা কি, সেখান থেকে দেখব ভোটের অঙ্কটা কিভাবে বদলে গেল। আমরা কান পাতব সাধারণ মানুষের অভিযোগে, আর খতিয়ে দেখব রাজনৈতিক দলগুলোর ভেতরের শক্তি দুর্বলতাগুলো। আর সবশেষে এই সবকিছু মিলিয়ে আমরা একটা কার্যকরী শাসনের রূপরেখা তৈরির চেষ্টা করব। চলুন দেখে নেওয়া যাক কিভাবে একটা ভোটের জয়কে নিছক উদযাপন না করে একটা সত্যিকারের মিশনে বদলে ফেলা যায়। দেখুন, যে কোনো রাজনৈতিক বিশ্লেষণ শুরু করতে গেলে সবার আগে সেখানকার মাটি আর মানুষকে বুঝতে হয়। তো চলুন একদম প্রথমে আমরা ধূপগুড়ির ভৌগোলিক আর সামাজিক ছবিটা একবার দেখে নিই। এই যে দেখুন, উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলা, আর ঠিক তার মধ্যেই ডুয়ার্সের একেবারে পাদদেশে রয়েছে ধূপগুড়ি। এর ভৌগোলিক অবস্থানটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর তার সাথে যোগ করুন যে এটা একটা তফসিলি জাতি সংরক্ষিত আসন। ব্যাস, এই দুটো মিলিয়েই এর রাজনৈতিক চরিত্রটা বেশ জটিল হয়ে উঠেছে। এখানকার জনসংখ্যার বিন্যাসটা, মানে ডেমোগ্রাফি, বেশ ইন্টারেস্টিং। দেখুন, প্রায় ৩৮% হলেন রাজবংশী, তারপর প্রায় ২৫% মুসলিম সম্প্রদায়, আর আছেন প্রায় ১৬% তফসিলি জাতি, যার মধ্যে নমশূদ্র আর মতুয়া সম্প্রদায়ের মানুষই বেশি। বাকি যে ২১%, তাদের মধ্যে চা জনজাতির মানুষজন আর অন্যান্যরা রয়েছেন। বুঝতেই পারছেন, এতগুলো সম্প্রদায়ের সহবাস্থান এখানকার রাজনীতিকে একটা আলাদা মাত্রা দিয়েছে। এখানকার মানুষের জীবন চলে মূলত দুটো জিনিসের ওপর ভর করে, চা বাগান আর ধান চাষ। কিন্তু সমস্যাটা হল, কৃষিকাজের সংকট চলছে, চা শিল্প ধুঁকছে, আর তার ওপর রয়েছে সাংঘাতিক বেকারত্ব। এর ফল কি হচ্ছে? নতুন প্রজন্ম, মানে তরুণেরা, কাজের খোঁজে বাধ্য হয়ে দক্ষিণের রাজ্যগুলোতে চলে যাচ্ছে। এটাই ওখানকার মানুষের জীবনের কঠিন সত্যি। আচ্ছা, সামাজিক ছবিটা তো মোটামুটি বোঝা গেল, কিন্তু আসল যে গল্পটা সেটা লুকিয়ে আছে ভোটের সংখ্যা বা ডেটার মধ্যে। এখানকার রাজনীতিতে যে বদলটা এসেছে সেটা এক কথায় নাটকীয়, আর আমাদের আজকের বিশ্লেষণের ফোকাসও কিন্তু সেটাই। শুধু ২০১৬ আর ২১, এই ৫ বছরের ভোটের ফলাফলটা একবার দেখুন। একটা রাজনৈতিক ভূমিকম্পের থেকে কম কিছু নয়। বিজেপির ভোট পাবন ১৭.৩% থেকে এক লাফে বেড়ে দাঁড়াল ৪৫.৭%। আর ঠিক তার উল্টো ছবিটা দেখুন বামেদের ক্ষেত্রে। ৩৪.৩% থেকে সমর্থনটা একেবারে ধসে গিয়ে দাঁড়াল মাত্র ৫%-৭%। কিন্তু সবচেয়ে অবাক করার মতো বিষয় হল, এই ব্যাপক ওলটপালটের মধ্যেও তৃণমূল কংগ্রেস কিন্তু তাদের প্রায় ৪৩% ভোট ধরে রেখেছে। এই ব্যাপারটা গোটা সমীকরণটাকেই আরও জটিল করে তুলেছে, তাই না? আরেকটা জিনিস যেটা সত্যিই অবাক করার মতো, সেটা হলো ভোটারদের উপস্থিতি। দুটো নির্বাচনেই ভোট পড়েছে প্রায় ৮৮%। ভাবা যায়? এটা কিন্তু মোটেই মানুষের উদাসীনতার চিহ্ন নয়, বরং এটা প্রমাণ করে যে ধূপগুড়ির মানুষ নিজেদের দাবি দাওয়া নিয়ে অত্যন্ত সচেতন, এবং তারা কথা বলতে চান ভোটের মাধ্যমে। তাহলে আসল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? যেখানে মানুষ এত সচেতনভাবে ভোট দিচ্ছে, সেখানে রাজনীতির এই বিরাট ওলটপালটটা ঘটল কেন? এই কেনর উত্তরটাই আমরা খোঁজার চেষ্টা করব আমাদের বাকি বিশ্লেষণে। তো এই যে এত বড় একটা রাজনৈতিক বদল, এর আসল কারণটা কি? উত্তরটা কিন্তু লুকিয়ে আছে সেখানকার সাধারণ মানুষের প্রতিদিনের জীবনযুদ্ধে, তাদের না পাওয়া চাহিদা আর জমে থাকা ক্ষোভের মধ্যে। চলুন সেই অসন্তোষের কারণগুলো একটু গভীরে গিয়ে দেখি। ভোটারদের প্রধান অভিযোগগুলো যদি আমরা এক এক করে দেখি, তাহলে কি উঠে আসছে? ১. পরিকাঠামোর দীর্ঘদিনের অভাব। ২. প্রতি বছর বন্যার ভয়। ৩. দশকের পর দশক ধরে চলে আসা প্রশাসনিক অবহেলা। আর ৪ নম্বর, এবং খুবই গুরুত্বপূর্ণ, ব্যাপক বেকারত্ব। এই প্রত্যেকটা সমস্যাই কিন্তু একটু একটু করে প্রতিষ্ঠান বিরোধী একটা হাওয়া তৈরি করেছে। পরিকাঠামোর হাল যে ঠিক কতটা খারাপ সেটা বোঝানোর জন্য একটা রিপোর্ট থেকে তুলে আনা একটা কথাই যথেষ্ট। একজন বলছেন, একটা হাইওয়ে যেটা আসলে
প্রায় নেই বললেই চলে, তার ওপর দিয়ে হাড় কাঁপানো যাত্রা। ভাবুন একবার, এই একটা লাইনেই তো NH31D এর বেহাল দশা আর মানুষের রোজকার ভোগান্তির পুরো ছবিটা পরিষ্কার হয়ে যায়। আর যখন ধূপগুড়িকে একটা নতুন মহকুমা করার মতো অনেক দিনের পুরনো দাবি বা দেয়া প্রতিশ্রুতি পূরণ হয় না, এমনকি মানুষ অনশন করার পরেও না, তখন তো প্রশাসনের ওপর থেকে ভরসা উঠে যাওয়াই স্বাভাবিক, তাই না? এই যে বারবার প্রতিশ্রুতি ভাঙা, এটাই মানুষের জমে থাকা ক্ষোভের আগুনে ঘি ঢালার কাজ করে। বেশ, সমস্যাগুলো তো আমরা চিহ্নিত করলাম, কিন্তু এখন প্রশ্ন হল, এই অবস্থায় একটা রাজনৈতিক দল তার নিজের ভেতরের শক্তিকে কাজে লাগিয়ে মানুষের এই ক্ষোভটা সামলাবে কিভাবে? চলুন এবার সেই কৌশলগত দিকটা একটু বিশ্লেষণ করা যাক। দেখুন, প্রত্যেকটা রাজনৈতিক দলেরই কিছু নিজস্ব সম্পদ বা শক্তি থাকে। কিছু জিনিস আছে যা অন্য দল সহজেই নকল করে নিতে পারে, আবার কিছু জিনিস আছে যা প্রায় অসম্ভব। যেমন ধরুন, একটা মজবুত ক্যাডার নেটওয়ার্ক যেটা একদম নিচুতলা পর্যন্ত বিস্তৃত, বা ধরুন তথ্য বিশ্লেষণের ক্ষমতা। এগুলো হলো সেই ধরনের সম্পদ যা মূল্যবান, সহজে পাওয়া যায় না, আর চট করে নকলও করা যায় না। আর ঠিক এই সম্পদগুলোই একটা দলকে ভোটের লড়াইয়ে লম্বা রেসের ঘোড়া বানিয়ে দেয়। এবার ধূপগুড়ির দিকে যদি তাকাই, তাহলে একটা দলের কার্যক্ষমতার একটা মিশ্র ছবি দেখতে পাওয়া যায়। একদিকে যেমন রয়েছে একেবারে তৃণমূল স্তরে দারুণ যোগাযোগ আর একদল উদ্দীপ্ত কর্মী, এটা নিঃসন্দেহে একটা বড় শক্তি। কিন্তু অন্যদিকে ডিজিটাল তথ্য বিশ্লেষণে দুর্বলতা রয়েছে, বা হঠাৎ কোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার ক্ষমতার অভাবও চোখে পড়ে। অর্থাৎ কোথায় উন্নতি করতে হবে সেই জায়গাটা কিন্তু বেশ স্পষ্ট। তো এতক্ষণ ধরে আমরা সমস্যাগুলো বুঝলাম, এবার আমরা আমাদের বিশ্লেষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্বে ঢুকছি। বলা যেতে পারে, রোগ নির্ণয় তো হল, এবার চিকিৎসার পালা। চলুন এবার শাসন আর প্রচারের জন্য একটা পরিষ্কার বহুমুখী কৌশলের একটা নকশা বা ব্লুপ্রিন্ট তৈরি করা যাক। আমরা এখানে একটা কৌশলের প্রস্তাব রাখছি, যার নাম চতুর্মুখ মতবাদ। এর 4টে স্তম্ভ। প্রথমটা হল আগ্রাসন, শিবের মতো, মানে দুর্নীতি আর হিংসার বিরুদ্ধে আপোষহীন সমালোচনা। দ্বিতীয় স্তম্ভ হল স্থিতিশীলতা, বিষ্ণুর মতো, অর্থাৎ উন্নয়ন আর মানুষের কল্যাণের প্রতিশ্রুতি। তৃতীয়টা হল উদ্ভাবন, ব্রহ্মার মতো, মানে প্রযুক্তিকে কাজে লাগিয়ে শাসন ব্যবস্থাকে আরও উন্নত করার কথা বলা। আর চতুর্থ স্তম্ভ হল সুরক্ষা, দুর্গার মতো, সমাজের দুর্বল মানুষদের নিরাপত্তা আর সুরক্ষার আশ্বাস দেওয়া। দেখুন, শুধু বড় বড় কথা বললেই তো হবে না। প্রত্যেকটা সম্প্রদায়ের কাছে তাদের নিজেদের ভাষায় তাদের নিজেদের সমস্যার কথা নিয়ে পৌঁছতে হবে। যেমন ধরুন, মাইশ্য সম্প্রদায়ের কাছে পৌঁছতে গেলে কৃষি সহায়তা বা ঋণের কথা বলতে হবে। নমশূদ্র বা মতুয়া সম্প্রদায়ের কাছে সামাজিক উন্নয়ন আর নাগরিকত্বের বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ। রাজবংশীদের কাছে তাদের সাংস্কৃতিক পরিচয়ের এলাকার উন্নয়নটা বড় কথা। চা শ্রমিকদের মূল দাবি মজুরি বৃদ্ধি, আর যুবকদের কি চাই? চাকরি। তাই তাদের জন্য স্কিল সেন্টার বা নতুন ব্যবসা শুরু করার জন্য অনুদানের কথা বলতে হবে। শুধু প্রতিশ্রুতি নয়, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার একটা রোডম্যাপও তো দরকার। যেমন একটা বাস্তবসম্মত উন্নয়ন পরিকল্পনার চেহারাটা কেমন হতে পারে। ধরা যাক 2025-26 সালের মধ্যে জলঢাকা নদীর বন্যা নিয়ন্ত্রণের কাজ শুরু করা, 2025 থেকে 27-এর মধ্যে একটা অ্যাগ্রো প্রসেসিং পার্ক তৈরি করা, যেখানে প্রায় 5,000 মানুষের কাজের সুযোগ হবে, আর 2028-এর মধ্যে ওই ভাঙাচোরা NH31D-কে একটা মসৃণ 4 লেনের রাস্তায় বদলে দেওয়া। এরকম একটা পরিষ্কার ভিশন থাকা দরকার। এত সব কৌশল, এত ডেটা, এত পরিসংখ্যান, সবকিছুর শেষে কিন্তু প্রশ্নটা ঘুরে ফিরে একটাই জায়গায় আসে: নেতৃত্ব আর শাসনের মূল আদর্শটা কি? একটা ভোটে জেতার আসল মানেটাই বা কী হওয়া উচিত? আসলে সামনের রাস্তাটা শুধু ফাঁকা প্রতিশ্রুতি দিয়ে তৈরি হয় না, তার জন্য দরকার নিজের কাজের ক্ষমতা প্রমাণ করা, মানুষের বিশ্বাস অর্জন করা, আর নিয়মিতভাবে ভালো শাসন ব্যবস্থা পৌঁছে দেওয়া। ধূপগুড়ির মতো জায়গায় জিততে হলে সেখানকার গভীরে জমে থাকা সমস্যাগুলোকে একটা বিশ্বাসযোগ্য আর কার্যকরী পরিকল্পনা দিয়ে সমাধান করতে হবে। এর কোনো বিকল্প নেই। শেষ করার আগে আমি শুধু একটা প্রশ্ন রেখে যেতে চাই। মানুষের দেওয়ার রায় বা ম্যান্ডেট, এটা কি শুধুই জেতার উৎসব করার জন্য একটা ছাড়পত্র, নাকি এটা কাঁধে তুলে নেওয়ার মতো একটা কঠিন মিশন? ক্ষমতার সঙ্গে যে বিরাট দায়িত্ব আসে, সেই ভাবনাটা নিয়েই আজকের আলোচনা শেষ করছি।